শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত। আমাদের মাঝে উপস্থিত আছেন মিস্টার রতন সিং, বোর্ড সদস্য, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মিস্টার ডগলাস ডার্লিং, একাডেমিক অ্যাডভাইজার, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, জনাব আবু তাহের, অপারেশন ডিরেক্টর, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, এবং সম্মানিত এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার ছেলের শিক্ষার্থীরা, ইলেকট্রিক মিডিয়ার সম্মানিত ভাইরা এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত কৃতজ্ঞ। আজকে আমার কাছে মনে হচ্ছে একটা সমাবর্তন অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি। আমি আমার 31 বছর আমি মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে কর্মরত আছে। আমি এবছরে 31 ডিসেম্বরে পিআরএলে যাব। আমি এই প্রতিষ্ঠানের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে এত চমৎকার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মানিত অতিথিবৃন্দকে এবং সম্মানিত আমাদের অভিভাবকবৃন্দ, আমাদের শিক্ষার্থীরা, আমাদের শিক্ষকরা যে আজকে আনন্দের উল্লাস, এর জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিক্ষা মানুষের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধকে বিকশিত করে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আর এখানে যারা শিক্ষকতা করেন তারাই এই কাজকে সহযোগিতা করবে। এই কাজটিকে আমরা খুব একটা সময় কাটাচ্ছি একটা নাজুক অবস্থার মধ্য দিয়ে। আমি যেহেতু মাধ্যমিক শিক্ষা অফিসার, সেজন্য আমাকে বলতেই হয় যে এই দিনাজপুর সদর উপজেলায় 136টি প্রতিষ্ঠান রয়েছে, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, স্কুল, কলেজ, মাদ্রাসা মিলে। তো তারপরেও কিন্তু আমাদের এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু অনেক চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে। আমি মনে করি যে আমাদের যে এমপিওভুক্ত প্রতিষ্ঠান, আমাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলো, তাদের যে তত্ত্বাবধান, তাদের থেকে কিন্তু আমি ভিন্নতা লক্ষ্য করি। আমরা দেখেছি যে এই স্কুলগুলোতে নিবিড়ভাবে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের পাশাপাশি তারা কি চাচ্ছে, ঠিক তাদের এই শিক্ষণ কৌশলটা সেই দিক থেকে তারা নির্ধারণ করে সেভাবে তারা শিক্ষা দেয়। আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বন্ধুসুলভ আচরণ করা হয় শিক্ষার্থীদের সঙ্গে, এবং শিক্ষকরা অনেক কাছে থাকেন। আমরা এক সময় ছিলাম যে শিক্ষক থেকে ভয় পেতাম আমরা, সেটি থাকে না কিন্তু এই স্কুলগুলোতে আমরা দেখেছি। এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমগুলো আমরা দেখেছি অনেক চমৎকার। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ আমরা দেখেছি অনেক চমৎকার। আমি এখানে এসে এখানকার প্রসপেক্টরে দেখলাম যে 2020 সাল থেকে এখানে এসএসসি পরীক্ষা দেওয়া হচ্ছে। আমরা দেখেছি পারফরমেন্স অনেক ভালো। কিছুক্ষণ আগে আমাদের এখানকার অনারেবল গেস্ট চমৎকারভাবে এই স্কুলের সার্বিক দিক তুলে ধরেছেন। আমি কিছু না জানলেও আমার কাছে মনে হয়েছে যে এই স্কুলটি চমৎকারভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে আমার মনে হয় যে এই অনুষ্ঠানে অভিভাবক সমাবেশের মতো মনে হচ্ছে, যে মা সমাবেশ মনে হচ্ছে কিছুটা। তো আমার কাছে মনে হয় যে মারা যদি সচেতন হয়, একজন শিক্ষার্থী কিন্তু প্রথম শিক্ষাটাই কিন্তু তার পরিবার থেকে গ্রহণ করে, এবং প্রথমেই কিন্তু তার মার সংস্পর্শে থাকে, সে মাকে কিন্তু অনুকরণ করে। তাই আমি যারা মারা আছেন, এখানে অধিকাংশ মায়েরা আছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমার শিক্ষার্থীরা এমন কোনো কিছু না শিখে পরিবার থেকে যে সে আহত হয়। এখনকার শিক্ষার্থীরা কিন্তু অনেক বুদ্ধিমান, তারা অনেক কৌশলী, তারা অনেক নলেজেবল, কিন্তু আমরা কিন্তু তাদের মতো, তাদের সময় কিন্তু এটা ছিলাম না। এখানে আমরা দেখলাম যে শপথ পাঠ করছে শিক্ষার্থী, আমাদের উপস্থাপনা করছে শিক্ষার্থী, আমরা কিন্তু তাদের বয়সে কিন্তু এটি করতে পারিনি। এটা অনেক বড় একটি পাওয়া তাদের ক্ষেত্রে আমি মনে করি, এবং এটি তৈরি করেছে যারা, এটি কৃতিত্ব কিন্তু এই প্রতিষ্ঠানের আমি মনে করি। আমি এখানে মনে হয়েছে, জানলাম যে আরেকটি ক্যাম্পাস আছে এই প্রতিষ্ঠানের, কারণ অ্যাকোমোডেশন দেখে মনে হচ্ছে, এবং আমি জেনেছিলাম এখানে মাঠটি একটু ছোট, মাঠে হয়তো অন্য জায়গায় সেই অনুশীলন করা হয়। শিক্ষার্থীদের অবশ্যই খেলাধুলার একটি জায়গা থাকবে নির্ধারিত, এবং তারা প্র্যাকটিস করবে। এটি আমি প্রধান যিনি অধ্যক্ষ আছেন, আমি তার কাছে প্রস্তাব রাখছি। আর আমাদের যারা
আমাদের সরকারিভাবে যে কারিকুলাম রয়েছে এটি যেন একটু পাশাপাশি ফলো করা হয়, এবং আমাদের যে ছুটিগুলো রয়েছে, আমাদের ছুটি, আমাদের যে পরীক্ষার তারিখগুলো, নির্ধারিত তারিখগুলো, এগুলো ফলো করে যদি সামনের দিকে এগিয়ে যায় তাহলে হয়তো সরকারি সহযোগিতাগুলো তারা পাশাপাশি পাবে এবং প্রতিষ্ঠানটি সামনের দিকে এগিয়ে যাবে। একটি প্রতিষ্ঠানের প্রথম একটি অনুমতির প্রয়োজন হয় এই আমাদের সেকেন্ডারি লেভেলে, এবং ইআইএন নাম্বারের প্রয়োজন হয়, না হলে সে প্রতিষ্ঠানটি সরকারের নখদর্পণে যায় না, পাবলিকের নখদর্পণে যায় না। এদিক থেকে আমি মনে করবো এখানে যিনি চেয়ারম্যান আছেন আমাদের দুলাল ভাই এই বিষয়ে হেল্প করবেন। আমি কিছুক্ষণ আগে শুনেছি আমাদের যিনি প্রধান অতিথি ইনি আগামীতে আমাদের দিনাজপুর বোর্ডে যাবেন, সেই ক্ষেত্রে আমাদের আজকের যিনি অনারেবল প্রধান অতিথি হিসেবে আছেন তিনি এই বিষয়গুলোতে সহযোগিতা করবেন। একটি মা কিন্তু একটি সন্তানকে অনেক স্বপ্ন দেখায়। আমার মা ক্লাস 9 থেকে পড়াশোনা করেছিল, তার পিতা বেঁচে ছিল না, তার পড়ার খুব ইচ্ছে ছিল, ক্লাসে ফার্স্ট গার্ল ছিল। তো আমরা কিন্তু আমার মায়ের অনুপ্রেরণা পেয়েছি। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে, আমি কিন্তু 88 সালে ব্যাচ, আমি মাস্টার্স 88, সে সময় কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু মেয়েরা মাস্টার্স ছিল না, অল্প কয়েক। এই যে আমার সামনে মাহমুদা আপা বসে আছে, উনি মহিলা বিষয়ক কর্মকর্তা ছিলেন, আমার বড় আপা। হ্যাঁ, আমরা একই সঙ্গে সার্ভিস করেছি। তো আমরা দেখেছি যে আমার মায়ের অনুপ্রেরণা বেশি ছিল। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তখন দ্রুতযান একটা ট্রেন ছিল, একটু বেশি কথা বলছি কি, তো সেই ট্রেনটি ধরতে হতো অনেক ভোরে, ফজরের নামাজের সময়। আমার মা উঠিয়ে দিত, মুরগি রান্না করে দিত, মানে তার যে পড়াশোনার স্পৃহা, আমার মেয়েরা উঠে যাবে। আমরা কিন্তু 2 বোন মাস্টার্স ছিলাম রাজশাহী ইউনিভার্সিটি থেকে, আমি 88-তে, আমার বোন 86-তে ছিল, এবং আমার ছোট একটি বোন এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, আমার এক ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে। তো সেই নবম শ্রেণীর মায়ের পেট থেকে কিন্তু আমরা হয়েছি। আমি মাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য এই কথাটি বলছি, কারণ নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব। আর এখানে যারা শিক্ষক রয়েছেন তাদের প্রতি আমার দিক নির্দেশনা থাকবে যে আমরা যখন ক্লাসে যাব, আমরা শিক্ষার্থীদের ভালো মন্দগুলো তাদের সঙ্গে, তাদের একদম কাছাকাছি যাব, এবং তাদের আসন বিন্যাস এগুলো একটু খেয়াল রাখবো। অনেক সময় আমরা দেখি যে একটি শিক্ষার্থী সামনের দিকে রেগুলার বসছে, এটি যেন না হয়, আমরা যেন এটি চেঞ্জ করে করে বসিয়ে দিই, তাহলে দুর্বল শিক্ষার্থী এবং আমাদের যে ভালো শিক্ষার্থীরা সংমিশ্রণে কিন্তু সকল শিক্ষার্থী সামনের দিকে এগিয়ে যাবে। আমি এখানে যিনি অধ্যক্ষ আছেন, আমাদের যেমন 40 জন একটি শাখা রয়েছে সরকারের নির্দেশনা, সেরকম ক্লাসরুমেরও একটি নির্দিষ্ট স্কয়ার ফিট দেওয়া আছে। এই নির্দেশনাগুলোকে লক্ষ্য রেখে যেন আমাদের অধ্যক্ষ মহোদয় শ্রেণী কক্ষ বিন্যাস করেন, এটি আমার প্রস্তাব থাকবে। আমাদের শিক্ষক, আমাদের জেলা প্রশাসক মহোদয়, আপনারা জানেন যে উনি খুবই একজন শিক্ষানুরাগী মানুষ। উনি প্রায় সময় স্কুলগুলো পরিদর্শন করেন, এবং অন্য জায়গার তুলনায় এখানে কিন্তু আমরা কর্মকর্তারাই অধিকাংশ প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে আছি, যেখানে অন্যান্য জায়গায় বিভিন্ন মানের লোকজনকে সভাপতি হিসেবে নেওয়া হয়েছে। দিনাজপুরে কিন্তু, দিনাজপুর সদরে কিন্তু আমরা এটি দেখতে পাচ্ছি না। তো সেদিক থেকে আমরা স্যারকে দেখেছি, স্যার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের 30 জন করে নিয়ে, আমরা কোথাও কোনো জেলা প্রশাসককে এটি দেখিনি যে উনি বাংলা, ইংরেজি এবং গণিতের ট্রেনিং করান রেগুলার তার অফিসে, এবং মাধ্যমিকের শিক্ষকদেরও, এবং উনি যে স্কুলগুলোর সভাপতি, কলেজের সভাপতি, সেগুলোতে উনি নিয়মিত মনিটরিং করেন। এবং ওনার আরেকটি দিক আছে যে উনি খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন। প্রতিটি স্কুলে ফুলের বাগান এবং পরিচ্ছন্নতার বিষয়ে কিন্তু উনি দেখভাল করেন। আমি জেলা প্রশাসক মহোদয় বলেছিলেন যে মানুষ জেনে আসে না সব কিছু। আমি সেই দিক থেকে মনে করি যে আমার শিক্ষকরা কিন্তু সব জেনে এসে এখানে শিক্ষকতা করছে না, তারা জানার আগ্রহ থাকবে, জানার চেষ্টা করবে এবং অনুশীলন করবে। একজন শিক্ষার্থী এমন একটি প্রশ্ন করতে পারে আপনাকে, সেটি হয়তো ওই মুহূর্তে আপনার জানা নেই, কিন্তু আপনাকে কৌশলে অ্যাভয়েড করে যেতে হবে এমনভাবে যে শিক্ষার্থী যেন আপনাকে বুঝতেই না পারে যে ওই বিষয়টি আপনার জানা নেই। আপনি পরবর্তী ক্লাসে তাকে সেই বিষয়টি সমাধান দিতে পারেন। এই কৌশলটি আপনার জানতে হবে। শিখন কৌশলগুলো কিন্তু আপনাকে
জানতে হবে। এক এক শিক্ষকের ব্যক্তিত্ব এক এক রকম আমরা দেখেছি। আমরা একজনের সঙ্গে আরেকজন শেয়ার করবো এই বিষয়গুলো নিয়ে। আমরা দেখেছি যে এই স্কুলগুলোতে কিন্তু এটি রয়েছে, এই জন্যই কিন্তু এই স্কুলগুলো এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আমি সবচেয়ে যেটি এই বর্তমানে আমরা ফিল করি, আমাদের শিক্ষার্থীদের মানসিকভাবে তারা ভারসাম্যহীন হয়ে পড়েছে, তারা মোবাইল আসক্ত হয়ে পড়েছে। আমাদের মেয়ে শিক্ষার্থীরা মাদক আসক্ত হয়ে পড়েছে। যদিও আজকে ছোট ছোট শিক্ষার্থীদের সামনে এটি বলা আমার ঠিক না, তারপর আমাদের বলতে হচ্ছে যেহেতু এখানে অভিভাবকরা আছে। আমাদের এবারে যে এসএসসিতে ফার্স্ট হয়েছে, সে বলেছিল যে আমি বেশি পড়ি না। আমরা জানি যে চিটাগাং ডিভিশনের একটি চিটাগাং বোর্ড থেকে এবারে যে সর্বোচ্চ নাম্বার পেয়েছিল 1085 নাম্বার সম্ভবত, আমি যদি ভুল বলে না থাকি। তার সাক্ষাৎকারে কিন্তু সে বলেছিল যে আমি শুধু টেক্সট বইটা পড়েছি, আমাদের বইয়ের বোঝা কিছুটা কমাতে হবে, আমাদের এই দিকটি খেয়াল রাখতে হবে। ও বারবার বলছিল যে আমি টেক্সট বই পড়েছি এবং আমি কিন্তু খুব বেশি সময় পড়িনি, আমি অল্প সময় পড়েছি। এই দিক থেকে আমি আপনাদের সাজেশন দিব যে বাচ্চারা ভোরে উঠবে, ভোরে 2 ঘন্টা পড়বে। ছোট বাচ্চারা তো এটা করতে পারবে না, যারা সেকেন্ডারি লেভেলে আছে, যারা হায়ার সেকেন্ডারিতে আছে। তারপরে তারা সন্ধ্যায় 2 ঘন্টা পড়বে। দুপুরে তারা স্কুল করে এসে 1 ঘন্টা খেলবে, তারা কিছুটা খেলবে। না খেললে কিন্তু শরীর ভালো থাকবে না, খেলতে হবে বাচ্চাদের। আমরা অনেক সময় মায়েরা এবং বাবারা চাই জিপিএ 5, পড়াশোনা, কোচিং, এগুলোর মধ্য দিয়ে বাচ্চাদের জীবনটা অতিষ্ঠ করে তুলি। এটি থেকে আমাদের একটু বিরত থাকতে হবে। আমরা বাচ্চার সন্ধ্যার পরে, ছেলে বাচ্চাদের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমার বাবা ছিলেন সন্ধ্যার পর কেউ বাইরে থাকতে পারবে না, সন্ধ্যায় বাসায় আসতে হবে। এটি আমি মনে করি যে সকল অভিভাবকের জন্য একটি গাইডলাইন, যে সন্তান লেখাপড়া শেষে সন্ধ্যায় ফিরে আসবে, সন্ধ্যার বাইরে থাকবে না সন্ধ্যায়। আর অনেক কিছু বলে ফেললাম, আমি কিছু মূল্যবোধের কথা বলবো। আমি শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য আজকে যেটা আমরা সবচেয়ে ফিল করছি যে আমাদের নৈতিক মূল্যবোধের অবক্ষয় জন্য আমাদের এই বাংলাদেশের অনেক উন্নয়ন হতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের জন্য আমরা অনেক পিছিয়ে আছি, আমাদের উন্নয়নগুলো ব্যাহত হচ্ছে। আমি মনে করি যে আমাদের যে মূল্যবোধগুলো অবশ্য পালনীয়, আমরা সুন্দর সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হব, সর্বদা সত্য কথা বলবো এবং সৎ চিন্তা ও সৎকর্মে অনুপ্রাণিত হব, দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকব এবং আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখব, ধর্মীয় মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা মনে ধারণ করব, সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকব, সর্বদা ইতিবাচক মনোভাব পোষণ করব এবং সবসময় আশাবাদী থাকব এবং স্বপ্ন দেখব, সর্বদা ধৈর্যশীল ও সহিষ্ণু হব, বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল ও বয়োকনিষ্ঠদের প্রতি স্নেহপরায়ণ হব, প্রতিষ্ঠানের কোনো সম্পদ অপব্যবহার এবং নষ্ট করব না, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না। আমি অনেক কিছুই বলে ফেলেছি। আবারও এই প্রতিষ্ঠানে যারা, এই প্রতিষ্ঠানটি তিলে তিলে গড়তে গিয়ে যারা এখানে অর্থায়ন করেছেন, যারা কায়িক পরিশ্রম করেছেন, যারা অনুপ্রেরণা দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এত চমৎকার একটি অনুষ্ঠানে আমাদেরকে এখানে এসে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং এখানে আমাদের অতিথি হিসাবে আমাদেরকে বরণ করে নেওয়ার জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে, এই প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে আরো সামনের দিকে এগিয়ে যাক এই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।